উঠে পড় বাবু, ঘুম থেকে উঠে পড় বাবা, ওঠ। কি রে, ওঠো, ঘুম থেকে ওঠো, উঠে পড়ো, ওঠো, উঠে পড়ো। ঠাকুর নমস্কার কর, ঠাকুর নমস্কার কর। ঠিক আছে, ওঠ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে দেখো নিচে চলে এসেছি। আর নিচে এসে দেখো জামাটা ছাড়লাম, বাসি জামা কাপড়টা চেঞ্জ করলাম। আর চেঞ্জ করে এখন একটু সকাল সকাল চুলটা আসটাচ্ছি। কালকে চান করে চুল আসতেছিলাম, কিন্তু রাত্রিবেলাতে না কোনো রকমে মানে একটা চুলে হোস্টেল বেঁধেই শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে দেখছি চুলগুলো একদম দলা দলা মতন হয়ে গেছে। তো আর আমার তো ভীষণ কার্লি চুল, আর ভীষণ মানে চুল ছেড়ে, আর কার্লি চুল যদি ঠিকঠাক করে না আঁচড়াই না একদম মানে মানে জট পাকিয়ে যায়। তো সেই জন্যে সকালবেলাতেই চুলটাকে একটু আঁচড়ে নিলাম মোটামুটিভাবে। আর ছেলে তো উঠেই গেছে। এদিকে গুড নাইটের তেলটাও দেখো খুলে এরম শোকেসে রেখে দিলাম। আর এইদিকে দেখো আমার সোনাটা, সে তো সারা রাত ঘুমোয় না, জলের মধ্যেই ঘোরাঘুরি করে। তো সেটাও তোমাদের দেখো একটু দেখিয়ে দিলাম। ওর কোনো সঙ্গী নেই, সব সঙ্গীগুলো মরে গেছে। তো ও নিজে নিজেই একা একা খেলে। আর সত্যি কথা, ডাক দিলেই না উপরে উঠে আসে। আর সত্যি কথা কী বলতো, মাছটা এত ভালো, যখনই ডাকি না, মানে আমি বলে না, আমার শাশুড়ি বা ননদ বা তোমাদের দাদাভাই কেউ যদি এসে ডাকে না, এত সুন্দর ওপরে অ্যাকুরিয়ামের ওপরে উঠে আসে না, মানে কি বলবো, ওপরে উঠে না তাকিয়ে থাকে। প্রথমে না এটা আমি খেয়াল করিনি, তো পরে না তোমাদের দাদাভাই আমাকে বলেছে, বলে জানো তো মাছটা না এরকম ডাকলে না কি সুন্দরভাবে উঠে আসে। সত্যি কথা, মানুষের গলার আওয়াজ শুনতে পায়। মানে আমি জানতাম যে মানে মানে কুকুররা বেড়ালরা খুব প্রভুভক্ত হয়, কিন্তু মাছ যে এতটা বোঝে, এতটা কানে শোনে, মানে অবাক হয়ে যায়। আর তার থেকেও বড় কথা কি জানো, মাছটার জন্য আমরা খাবার নিয়ে এসেছিলাম একটা অন্যরকম, মানে একটু কম দামের খাবার। তো ওকে না খেতে দিয়েছিলাম, ও না সেই খাবারগুলো না খুঁটেও খায় না, না খেয়ে থাকে। আমি তোমাদের দাদাভাইকে বলি যে না খেলে তো মাছ মরে যাবে, খায় না কেন, খায় না কেন। তারপরেও মাছের দোকানে যেখানে খাবার পাওয়া যায় সেখানে গিয়ে তোমাদের দাদাভাই খোঁজ করলো যে এরকম মাছ এনেছি, এইরকম মাছ, ও খায় না। তখন বললে এই খাবার দেবেন না, এই খাবারটা দিন। তারপর যখন ওই আরেক রকম খাবার এনে তোমাদের দাদাভাই দিল, তখন সেই খাবারগুলো ওরা মানে এত সুন্দরভাবে তৃপ্তিভাবে মানে খেত, কি বলবো। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমরা তো প্রথমে জানতাম না, মাছ সম্বন্ধে কোনো আইডিয়া অভিজ্ঞতা কিছুই ছিল না। মানে মাছ কিনেছি, খাবার দিয়েছে, নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি যে খাবারটা প্রথম এনেছিলাম সেই খাবারটা না খেতে ভালো ছিল না, একটু কম দামে ছিল। আর তোমাদের দাদাভাই যখন মাছের দোকানে গিয়ে জিজ্ঞাসা করে মাছের খাবার এনেছিল, তখন সেটা মানে একটু দামি খাবার ছিল। আর ওটা খেতেও ভালো, আর এত সুন্দর গন্ধ না খাবারটা দিয়ে, মানে কি বলবো, মানে যেন মনে হচ্ছে সেই বাচ্চারা খায় না স্যারাল্যাক, সেই স্যারাল্যাকের মতন গন্ধটা, এত সুন্দর গন্ধটা। ওটা দেওয়ার পরে ওরা এত তৃপ্তি করে খেত। তখন আমার অনেকগুলো মাছ ছিল, তারপর তো সবগুলো মরে গেল, আর একটা মাছই রয়েছে। তখন না ওই মাছগুলো মানে খেত, আর আমার এই যে রয়েছে একটা, সেটাও খেয়ে নিত। তখন আমি বুঝলাম যে মানুষের মুখে স্বাদ আছে, কুকুর বেড়ালের মুখে স্বাদ আছে, মাছ মাংস ছাড়া খায় না, মাছের মুখে যে স্বাদ আছে এইটা বাবা কোনো দিন জানিনি। মানে এই ফার্স্ট মাছ কেনার পরে অভিজ্ঞতা হলো আমাদের। তারপর থেকে ওই খাবারটাই আনি, আর ওই খাবারটাই ওদের দিই, আর ও খাবারটা খুব তৃপ্তি ভরে মন ভরে খায়। তো এই হলো কথা। তো মাছের কথা উঠতে এতগুলো কথা তোমাদের বললাম। আর ওদিকে তো টুকটাক ওপরে যে কটা কাজ ছিল সব সারলাম, সেরে দেখো এখানে এলাম। আর রান্নাঘরে যেরকম রোজকার বাসন কোসন মাজার থাকে অল্প স্বল্প, তো সেগুলোই দেখো সমস্ত কিন্তু আমি মেজে নিচ্ছি। খুব বেশি বাসন নেই, কারণ সকালবেলাতে তো বাসন বিশেষ রাখি না, কারণ সকালবেলা রান্না বান্না কাজকর্মের অনেকটা চাপ থাকে। তো সেই জন্যে না রাত করেই না সমস্ত বাসন কোসন মেজে ফেলি। তো আর এই থাকে কয়েকটা, সে কটা হাতে হাতে মেজে নিই। তা আমার কিন্তু চা টা খাওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। চা টা খেয়ে তারপর কিন্তু বাসনের মধ্যে হাত দিয়েছি। তো তরকারি তো অনেক কিছু এনেছে, তোমাদের দেখাবো। তোমাদের দাদাভাইয়ের কিন্তু বাজার দোকান দুটোই হয়ে গেছে। তো ভাবলাম একটু মেজে ঘষে নিই, তারপরে কাজটা একটু এগিয়ে নিই, তারপর তোমাদের কাছে দেখাই।
তো এদিকে দেখো মুদিখানা থেকে কেলগস নিয়ে এসছে 2-3 রকম বিস্কুট, চিনি, গোবিন্দভোগ চাল, তারপর মুগের ডাল, এইসব দেখো সার্ফ, তারপর লাইফ বয়, নেসলে কফি, মানে এগুলো যেগুলো রোজকার আমাদের লাগে, মানে এগুলো রোজই লাগে। আর কেলগস তো আমাদের ছেলে মেয়ে খায় আর কি, ভাগ্নি আর ছেলে, তো সেই জন্য আমাদের রোজই কেলগসটার কমপ্লেনটা নিয়ে আসতে লাগে। আর ওদিকে দেখো নিয়ে এসছে আবার তোমাদের সবজি বাজারটা নিয়ে এসছে। আর এখানে দেখো কালকে তো ইঁচড় নিয়েছিলাম, গাছের ইঁচড়, আর গাছের ইঁচড়টা কেটে রেখেছিলাম। আর এদিকে দেখো পেঁপে, সজনে, বেগুন, কাঁচকলা, এগুলো সব কিছুই নিয়ে এসছে। আর ফ্রিজে তো অনেকগুলো সবজি আমার রয়েছে আর কি, সেগুলো তো আর বার করিনি, আজকের সবজিগুলো তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এদিকে মানে সারা রাত যেহেতু ফ্রিজে ছিল ইঁচড়টা, তো আমি আগে ফ্রিজ থেকে বার করে এটা জলে দিলাম, মানে ঠান্ডায় না একদম শক্ত হয়ে রয়েছে। যদিও প্রেশার কুকারে একটা সিটি মারবো। আর তোমাদের দাদাভাইকে করে দেবো একটু পাস্তা, তার জন্য সবজিটাও কেটে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে পাস্তা করে দিলাম, ও পাস্তাটা খেয়েই যাবে বললো, নিয়ে যাবে না। আর ওদিকে ইঁচোটা যেটা জলে দিয়ে রেখেছিলাম সেটা এখন দেখো জলে ভালো করে ধুয়ে প্রেশারে একটু সিটি দিয়ে নেবো। আর ফ্রিজে থাকাতে না একদম এত শক্ত হয়ে গেছে ইঁচোড়টা, কী বলবো। কিন্তু ফ্রিজে না রেখেও তো উপায় নেই, বাইরে রাখবো মানে যদি নষ্ট হয়ে যায় বা পচা ধরে যায়, সেই কারণে। কারণ আগের দিন সকালবেলা এটা কেটে রেখেছিলাম, সকাল না ঠিক দুপুর নাগাদ কেটে রেখেছিলাম, তো যদি কোনো কারণে একটু পচা টচা হয়ে যায়, পচে যায়, তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ইঁচোড়টা দেখো সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। আর এদিকে দেখো নিরামিষভাবেই তো করবো, তো মশলাটা কষাচ্ছি। আর ওদিকে আলুটাও দেখো ডুমো করে ভেজে নিয়েছি। আর মশলা বলতে আদা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ, আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তেজপাতা ঘরে ছিল না, তাই তেজপাতাটা দিতে পারিনি। মশলা থেকে কিন্তু বেশ সুন্দর কালার ছেড়েছে। তেলটা তো একটু বেশি লাগে, ইঁচড় টিচড় রান্না করলে দেখবি একটু তেল মশলা না দিলে খেতে কিন্তু টেস্ট লাগে না। অনেকে আছে ইঁচড় কিন্তু মানে হালকাভাবে রান্না করে, কিন্তু আমি একটু ইঁচড়টা রিচভাবেই রান্না করি, মানে একদম তেল ছাড়া, মশলা একটু ঝাল না ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। তো এদিকে দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে তো সিদ্ধ করাটা রয়েছেই, সেটার মধ্যে আগে থেকেই টমেটো সসটা দিয়ে রেখেছিলাম। ঘরে টমেটো নেই, কারণ তোমাদের দাদাভাই খুব একটা টমেটো আনে না, তো বেশিরভাগ টমেটো সস দিয়েই কিন্তু আমি রান্না করি। তবে এটা প্রমাণ পেয়েছি যে টমেটো সস দিয়ে রান্না করলে টমেটোটা কিন্তু মানে টমেটো সসের একটা ফ্লেভার আসে, আর রান্নাটাও বেশ টেস্ট হয়, মানে আমি অন্তত রান্না করে বুঝতে পেরেছি। তো দেখো এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এদিকে ইঁচড় আর আলুটা একসাথে এবার ভালো করে কষাবো, একটু ভালো করে কষিয়ে তারপর কিন্তু ইঁচড়টার মধ্যে আর কি জল দেবো, নয়তো ইঁচড়টা টেস্ট লাগবে না। তো মশলার মধ্যে কিন্তু নুন, চিনি সবটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি, একবারে সব কিছু দিয়ে মশলাটা কষাচ্ছি, তাহলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এইভাবেই কিন্তু আমি ইঁচড়টা রান্না করি। আর গরম মশলাও কিন্তু আগেই দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে তো গরম মশলাটা একটু কম খায়, গরম মশলা কিন্তু খুব বেশি একটা আমাদের বাড়িতে না কেউ খেতে চায় না, তো সেই কারণের জন্য না গরম মশলাটা খুব কম দিই। অনেক বাড়িতে আছে দেখবে গরম মশলা খুব খায়, আমার যে খুব ভালো লাগে তা না, আবার একেবারে যে গন্ধ সহ্য করতে পারি না সেটাও না। তো এদিকে মশলা কষিয়ে একটু জল দিলাম, এবার এটা ভালো করে ফুটবে, তারপর এটা নামিয়ে নেব। যেহেতু কালকে আমার ইঁচড়টা কাটা ছিল তার জন্য অনেক সুবিধা হয়েছে। তো ইঁচড়টা দিকে বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু হয়ে গেছে, উবুর দিয়েছি। তো ভাবলাম টেবিলে ভাত তুলবো, ইঁচড়টাও তো বসিয়ে দিয়েছি, ইঁচড়টাও তুলবো, তো তার আগে টেবিলটা একটু ভালো করে মুছে নিই। তো সেই জন্য দেখো টেবিলটা কিন্তু এখন মুছে নিয়েছি, কারণ ভাতটা 5 মিনিট পর তুলে দেবো, উবুর দিয়ে দিয়েছি। আর ইঁচড়টাও সিদ্ধ তো হয়েই গেছে, একটু কষা কষা হলে নামিয়ে দেবো। তো তার আগে টেবিলটা মোছাটা দরকার, রাত করে তো মুছি, কিন্তু সকালবেলা হলেও কিন্তু টেবিলটা আমি একবার করে হলেও মুছে নিই, যতই হোক খাবার দাবার থাকবে। তো এখানে দেখো নিরামিষ শুক্তো করবো, তার জন্য এখানে কাঁচকলা, পেঁপে, আলু, বেগুন, পটল সব কেটে নিয়েছি। এই জন্য কাঁচকলা এটা দিয়ে আজকে শুক্তো হবে, বড়ি টড়ি দিয়ে নিরামিষ শুক্তো। আর এখানে দেখো ইঁচড় আলুটা তো হচ্ছেই, ঠিক আছে। আর এটার মধ্যে লাউ বটি হবে, ঠিক আছে, তার জন্য লাউটা সিদ্ধ বসিয়েছি।
এই যে সবজিগুলো সব গুছিয়ে রাখলাম, এর মধ্যে যে লাল পালং শাক, এখানটার মধ্যে আছে শিম, গাজর, বেগুন, সজনে, উচ্ছে, এগুলো সব আবার গুছিয়ে রাখছি। এগুলো সমস্ত ফ্রিজে ঢুকবে। তো ওপর থেকে আবার ননদ হঠাৎ বলল যে একটুখানি কুমড়ো আর আলুর খোসা ছাড়িয়ে রাখতে, কারণ ওর মেয়ের আবার দুপুরবেলা খাওয়ার জন্য কুমড়ো আলু দিয়ে তরকারি করে দেবে, সেটা খাবে। কারণ ও আমাদের এই ঝাল রান্না খেতে পারে না, তো সেই জন্য ওর মা একটু আলাদা করে দেয়। তো সেটার জন্য আবার কেটে না মানে খোসাটা ছাড়িয়ে রাখতে বললো। তো আমি বললাম ঠিক আছে, করে দিচ্ছি। তো সেই কাজের ফাঁকে একটু আবার দেখো সময় করে এটার খোসা ছাড়িয়ে রেডি করে ঢেকে রাখি, আর ওর মা এসে করে দেবে। আর ওদিকে কিন্তু ছেলেকে কিন্তু আমি শুক্তোটা দিয়ে খেতে দিয়েছি বলা ভুল, আমি কিন্তু ছেলেকে আজকে খাইয়ে দিয়েছি শুক্তো দিয়ে, ঠিক আছে। তো কারণ ওর ছেলে না আমার একদম শুক্তো খেতে চায় না, তো সেই জন্যই কিন্তু আমি আজকে ওকে শুক্তো দিয়ে খাইয়ে দিয়েছি। কে জানে কেন শুক্তো একদম খেতে চায় না, কিন্তু পটল টটল দিয়ে যে তরকারি হয় সেটা কিন্তু খায়, কারণ ওটা একটু ঝাল ঝাল থাকে। কিন্তু শুক্তোটা তো কোনো টেস্ট লাগে না, অন্যরকম খেতে লাগে। তো সেই জন্য না শুক্তোটা খেতে চায় না, তো খেতে যেহেতু চায় না ওই জন্য আমাকে একটু জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। মানে মানে আমার ছেলে না কী বলো তো, রুটি, পরোটা, লুচি এগুলো বলতে হয় না, এগুলো সুন্দরভাবে খেয়ে নেয়। কিন্তু যত ঝামেলা আমার ছেলে, যত সমস্যা হলো ভাত খাওয়া নিয়ে, ভাত একদম খেতেই চাইবে না। তাও যদি একটু লুচি, পরোটা, রুটি, পোলাও, ফ্রাইড রাইস হয় এগুলো খাবে, কিন্তু ভাত খেতে গেলে আমার ছেলের অবস্থা খারাপ। তো যখন দেখি যে না সেরকম ওর পছন্দের কিছু নয়, তখন কিন্তু ওকে আমি বসিয়ে খাইয়ে দিই। আর যখন মনে করি যে না এটা ও নিজেই খেতে পারবে, খাবে, ফেলবে না, তখন কিন্তু আমি ওকে দিয়ে দিই খেতে। কিন্তু মানে এই শুক্তো টুক্তো জাতীয় খাবার না ও খেতে চায় না। তো সেই কারণের জন্য না আমাকে তখন খাইয়ে দিত। আর তখন কী হয় বলো তো, একটু দেরিও হয়। কিন্তু কী করবো বলো, ছেলের দিকটাও তো সম্পূর্ণভাবে দেখতে হবে না, ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু। তো সেই কারণের জন্য না আমাকে সবসময় এই দিকটা দেখতে হয়। তো একটু আমার দেরি হয় কাজের, আর কি করব বলো, কিছু করার নেই। তবুও আমি যতটা পারি ওকে খেয়াল রাখার চেষ্টা করি, যত্ন করার চেষ্টা করি, সবটাই করার আমি চেষ্টা করি। সবটাই সব দিক দিয়ে, মানে ভালো খাওয়া, ভালো পড়া বা ভালো জামাকাপড় সব কিছুর দিকে আমার ছেলের কিন্তু যথেষ্ট আমি কেয়ারিং করি। সব মায়েরাই করে, আমি করি বলে বলছি সেটা না, সব মায়েরা বাবারাই কিন্তু করে, তার মধ্যে আমিও কিন্তু করি, ঠিক আছে। আর ওদিকে দেখো রান্নাবান্নার সমস্ত পার্ট আমি চুকিয়ে দিয়েছি, কিন্তু নিচের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো ওপরে এসলাম, ছেলেকে একটু জল দেবো, ভাত খাওয়ার পর জল খেয়েছিল, কিন্তু তারপর আবার ওপরে এসে একটু জল খাবে টাবে কিনা জানি না। তো একটু ওপরে এসেছিলাম, তো ভাবলাম কি ওপরে যখন এসেছি তাহলে এই কাজগুলো একটু সেরেই যাই, মানে বিছনা তোলা, তারপরে এই ফার্নিচারগুলো একটু ঝাড়া পরিষ্কার করা, এগুলো একটু করেই যাই। তো সেই জন্য না আমি এগুলো শুরু করে দিয়েছি করা। তো এগুলো সমস্ত সেরে তারপর নিচে যাব, নিচে গিয়ে গ্যাসটা মুছবো, আর কটা চায়ের বাসন, টুকটাক বাসন রয়েছে সেগুলোকে মাজবো। তো সেই জন্য আমি ভাবলাম থাকুক, কটা কাজ আমি ঝপ করে নিতে পারবো, অসুবিধা হবে না। কিন্তু তার আগে আমি এইগুলো একটু পরিষ্কার করে নিই। তো সেই কারণের জন্যে কিন্তু এগুলো পরিষ্কার একদম করার জন্য ওপরে এলাম। তো এগুলো তো কিছুদিন আগে করেছিলাম, কিছুদিন বলতে কি চৈত্র মাস পড়ার আগেই পরিষ্কার করেছিলাম। তো ভাবলাম কি যে একবারে ধুলো নোংরা হলে না অনেকটা অসুবিধা হয়ে যায়। তো তার থেকে ভালো যে অল্প অল্প ধুলো নোংরা হলে সেই অবস্থাতেই পরিষ্কার করে নেওয়া। তো সেই কারণের জন্যই কিন্তু আমার এই পরিষ্কার করা, নয়তো কিন্তু করতাম না। তো আমার মনে হলো কি এটাতেই আমার অনেকটা সুবিধা হবে, যে মানে সমস্ত অল্পতেই ধুলো নোংরা হলে পরিষ্কার করে দেওয়া যাবে, এটাতেই আমার সুবিধা হবে। তো সেই জন্যে আর কি পরিষ্কার করার হাতে হাতে অল্প অল্প ধুলো ময়লা হলে, তো ওই জন্য আজকে এই জানলা, দরজা, তারপরে ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি। তো এগুলো ঝাড়াঝাড়ি করার পরে বিছনায় চাদরটা তুলবো, আর আজকে বালিশ টোসার সমস্তই চেঞ্জ করব। কারণ এর আগে যে চাদরটা চেঞ্জ করেছিলাম তখন বালিশ টোসারগুলো চেঞ্জ করিনি। তো যেহেতু আজকে 6 দিনের মতন হবে, বালিশ টোসারগুলোও কিন্তু আমি সবটাই আজকে চেঞ্জ করে দেবো।
দেখো এইভাবে আমি বিছনার চাদর টাদর সবই চেঞ্জ হয়ে গেল। আর এই চাদরটা তো আমার মা আমায় দিয়েছিল, অনেক দিন আগে দিয়েছিল। তো চাদরটা পাতি কটনের চাদর, তো বেশ সুবিধা আছে আর আরামও। দেখবে গরমকালে কিন্তু কোনো সিনথেটিক টাইপের চাদর কিন্তু পেতে শোয়া যায় না। কটনের চাদর পেতে শুলে কিন্তু বেশ আরাম লাগে। তার গরম তো পড়েই গেছে, তো সেই কারণের জন্য ভালো না থাকে এই চাদরটাই পাতি। সব সময় তো পুরনো পুরনো চাদর পাতি দেখতে অতটা ভালো লাগে না। তো সেই জন্যে না আমি মানে এরম ধরনেরই চাদর পাতলাম। আর সত্যি কথা, সব মানুষেরই কিন্তু একটু চেঞ্জের দরকার হয়। সে বলো পরিবেশ বলো, বা জামা কাপড় বলো, বা সাজগোজ বলো, বা ঘরের আসবাবপত্র বলো, সব মানুষেরই কিন্তু জীবনে একটা চেঞ্জের প্রয়োজন আছে। তা আমিও কিন্তু চেষ্টা করছি যে আমার লাইফেরও কিছু চেঞ্জ হওয়ার। যেমন ধরো আমার পোশাক আশাক, বা আমার ঘরের একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো সবসময় রাখি, বা মনের দিক থেকেও একটু পরিবর্তন চেঞ্জিং, এইগুলোও কিন্তু আমি চিন্তাভাবনা করছি যে না, আমার লাইফটাকে একটু চেঞ্জ করতে হবে। দেখবে সব মানুষেরই জীবনে কিন্তু একটা পরিবর্তন আসে। কারোর পয়সা হলে পরিবর্তন হয়, বেশিরভাগ মানুষেরই দেখি পয়সা হলে কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। মানে যখন তারা পয়সা থাকে না, গরিব মানুষ থাকে, পয়সার অসুবিধে থাকে, তখন দেখবে তারা সবটা অ্যাডজাস্ট করে মানিয়ে চলে। আর যখন তাদের পয়সা না থাকা থেকে হঠাৎ যদি পয়সা হয়, তখন দেখবে তাদের জীবনে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়। তাদের চলাফেরা, জীবনে লাইফস্টাইল, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছন্ন, বাড়ি ঘর, আসবাবপত্র, সব কিছুর চেঞ্জ হয়। কিন্তু আমার কিন্তু কোনোটাই নেই, পয়সা বললে কিছুই নেই। কিন্তু তবু ভাবছি যে ওইটুকুনির মধ্যে মানে আমার কিছু নেই, তার মধ্যেও একটুখানি কি আমার জীবনটাকে চেঞ্জ করতে পারি না? এই একটু জামা কাপড়টা চেঞ্জ, হয়তো আহামরি কিছুই আমার জামা কাপড় নেই, এগুলোর সমস্ত আমার জামা কাপড় পুরোনো, কিন্তু তবু ভাবি যে আমার জীবনটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি। তাও তো মনটার মধ্যে একটু আনন্দ লাগবে যে না, আমি একটু আজকে এই জামাটা পরেছিলাম, ওটা করেছিলাম, এটা তো মনে হবে। তো সেটাই চেষ্টা করার চেষ্টা করছি যে আমারও লাইফটাকে যাতে আমি একটু পরিবর্তন করতে পারি, জীবনটাকে একটু চেঞ্জ করতে পারি। কত মানুষের আর ভালো লাগে এক জীবন এক কিছু চলা, ভালো লাগে না। তাই আমিও আমার জীবনটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি, দেখি কি হয়। তো দেখো বিছনার চাদর টাদর কিন্তু সব চেঞ্জ হয়ে বালিশ ওষাগুলো এখন ঝপাঝপ লাগিয়ে দিচ্ছি। আর ছেলে কিন্তু ওদিকে চান করে চলে গেছে ঠাকুর ঘরে, ওর ঠাকুমার সাথে। আর আমি এদিকেই বিছনা টিছনা চেঞ্জ করে যাব নিচে। নিচে টুকটাক কাজ আছে, তোমাদের আগেই বললাম, সেগুলো করব। করা হয়ে গেলে তারপর যাব স্নানে। টুকটাক জামা কাপড় কাচার আছে, যেমন তোমাদের দাদা ভাইয়ের একটা জামা আছে, গেঞ্জি আছে, হাফ প্যান্ট আছে, টুকটাক আছে, ওগুলোকে কাচবো। আমি যেটা পরে আছি এইটা কাচবো। এগুলো কেচে টেচে নিয়ে একবার সোজা স্নান, আর কোনো কথা হবে না। সেগুলো পরে ঠরে নিয়ে তারপরে একবারে স্নান করে আর কি নিচে চলে আসবো। তো ওপরের ঝামেলা মিটিয়ে সোজা এলাম নিচে। আর নিচে এসে তো এখন টুকটাক বাসন আছে, সেগুলোকে ধোবো। আর ওদিকে গ্যাসটা একটু মুছবো, এই সব টুকটাক কাজগুলো আর কি সারবো। আর মোটামুটি তো আমার সব কিছুই হয়ে গেছে। আর আজকে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়েছে, 1:30টার মধ্যে আজকে রান্নাবান্না আমার কিন্তু কমপ্লিট। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, ইঁচড়টা আমি আগের দিন কেটে রেখেছিলাম বলে আমার সত্যি অনেকটা সুবিধা হয়েছে, কারণ ইঁচড় কাটতে কিন্তু অনেকটা টাইম লাগে। আর ওগুলো না সমস্ত কিন্তু আমাদের গাছের ইঁচড়। তোমাদের একদিন আমি দেখাবো আমাদের বাড়িতে যে ইঁচড়, মানে কাঁঠাল গাছ আছে এবং কাঁঠাল যে হয়েছে, ইঁচড় হয়েছে, তোমাদের একদিন দেখাবো আমি। অনেক দিন ধরে ভেবেছি তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি কী বলো তো, ফোন নিয়ে আর বাইরে গিয়ে না ভিডিও করা হয় না, যা ভিডিও সমস্ত কিন্তু ঘরের ভিতরে। তো দেখি একদিন তোমাদের অবশ্যই দেখাবো আমাদের মানে বাড়িতে কাঁঠাল কত হয়েছে। আর সত্যি কথা বলতে কি, একদম রাস্তার ধারে গাছটা তো, অনেক লোকে কাঁঠাল চুরি করে নিয়েছে।
চলে যায়, ইঁচড় অনেক ইঁচড় মানে চুরি করে নিয়ে চলে যায়, না বলে নিয়ে চলে যায়। কি বলবো বলো, আশপাশে পাড়া প্রতিবেশীরাও নিয়ে চলে যায়। কি বলবো বলো তো যে তোমরা নিও না। দেখো চোখে তো দেখতে পাই না যে কারা কারা নেয়, না দেখে তো কাউকে বলতে পারি না। মানে একটা আইডিয়ার ওপর তো আর কোনো কিছু নির্ভর করা যায় না বলো, আশপাশের লোকের সাথে ঝামেলা করা যায় না। ঠিক আছে নিক, গাছে যখন হয়েছে, আর আমরা তো আর এত ইঁচড় খেতে পারবো না, হয়তো মাঝে সাঝে একটু পেরে খেলাম দিলাম। আর সত্যি কথা বলতে ইঁচড় কাটা কিন্তু প্রচণ্ড ঝামেলা। আগে তো বাজার থেকে আনতো, বাজারের লোকেরা কেটে দিত, কিন্তু এখন তো ওইসব কেটে দেওয়ার কোনো ব্যাপার নেই। তো সেটার জন্য একটু অসুবিধাই হয়। তো যাকে তবু আমি কেটে রেখেছিলাম যেহেতু ইঁচড়টা, সেই জন্য আমার আজকে অনেকটা সুবিধা হচ্ছে, অনেকটা। আর যেহেতু এখন নিরামিষ রান্না হচ্ছে, তো সেই জন্য না কড়াইটা এখন আর রোজ মাজছি না। নিরামিষ কড়াই রোজ মেজে লাভ নেই, তো সেই জন্য একদিন ছাড়া ছাড়া কড়াই মাজছি। কিন্তু বাসন কিন্তু সেই একই নাগাড়েই বাসন হচ্ছে, অনেকটা বাসনই হচ্ছে। তো যাকে টুকটাক করে বাসনগুলো সব মাজলাম। আর এদিকে দেখো সমস্ত পরিষ্কার করে নিয়ে একদম ঝামেলা মিটিয়ে দিচ্ছি এই সব কাজের। তো হলো একরকম এক সমস্ত কাজ। সত্যি কথা সকাল থেকে না আমার দম নেওয়ার টাইম হয় না, মানে কিভাবে যে কোন কাজ করব, তারপরে এই ব্লগ করার ব্যাপারটা সব মিলিয়ে মিশিয়ে না মানে প্রচণ্ড চাপ থাকে সকালবেলা। এত সকালবেলা কাজের চাপ থাকে, মানে তোমাদের আর কি বলে বোঝাতে পারবো না। আর নিশ্চয়ই তোমরা ভিডিওর মারফতেই দেখতে পাও যে আমার কাজ করতে করতে একদম নাকানি চুবানি অবস্থা হয়। আর যেহেতু একার ওপর না, সেই জন্য না আরও সমস্যা হয়। মানে কেউ যদি একটু হেল্প করার থাকতো তাহলে কিন্তু সুবিধা হতো, কিন্তু দেখো কেউ তো আর হেল্প করার নেই, সেই জন্য না আমার এতটা প্রবলেম হয়। তো এদিকে দেখো সমস্ত মেজে ঘষে পরিষ্কার করলাম। আর ওদিকে দেখো আমার এই চায়ের কাপগুলো, কাঁচের গ্লাসগুলো না এই থালার মধ্যে রাখি, তো সেই থালাটা একটু নোংরা হয়েছিল বলে দেখো চেঞ্জ করে আরেকটা থালার মধ্যে এগুলো মেজে রেখে দিলাম। আর এটা রাখি আমি ফ্রিজের ওপরে, ফ্রিজের ওপর রাখি কারণ ওখানেই মানে মানে ঠিকঠাক রাখা হবে আর কি। অন্য কোথাও রাখলে কাঁচের গ্লাস কাপ ভেঙে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য এর উপরেই কিন্তু এগুলো আমি রাখলাম। আজকে সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ, বেশ বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল। তো বেলার দিকে একটু রোদ উঠেছিল, তো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম একদম সকালে উঠে, তো তখন আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো কেচে সেগুলো ছাদেই মেলেছিলাম জল ঝরানোর জন্যে। তো এখন রান্না বান্না সেরে ভাবলাম কি ঘর টর মোছার আগে একটা কাজ করি, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে বারান্দা দিয়েই মেলে দিই। ওপরে বারান্দায় মেললাম না, কারণ ননদেরগুলো বলেছে ননদ ওই বারান্দায় মানে ওপরের ঘরের বারান্দা দিয়েই মেলবে। তো সেই জন্য ওপরে বারান্দা আর কিচ্ছু মেললাম না, যা মেলার সমস্ত কিন্তু আমার ঘরের বারান্দা দিয়েই মেললাম। রোদ উঠেছে কিন্তু কখন বৃষ্টি আসবে কে জানে। তো অর্ধেক জল ঝরে গেছে, অর্ধেকটা শুকিয়ে শুকিয়েও এসছে। তো ভাবলাম কি যে ভিজে ভিজে যদি যায় আরেক ঝামেলা হবে, তার থেকে ভালো আমি এগুলো তুলে নিয়ে আসি। তো একবারে চান করার আগেই দেখো জামা কাপড়গুলো কিন্তু সমস্ত তুলে নিয়ে মেলে দিচ্ছি। আর বারান্দার মধ্যে তো হালকা রোদ রোদ আসে, আশা করি কালকের মধ্যে শুকিয়ে যাবে। বাকি রইলে শুধু ঘর মোছা, সেটা এখন মানে এগুলো মেলে ঠেলে নিয়ে একবারে ঘর টর মুছে স্নান করে চলে আসবো। তো পরপর দেখবে কাজকর্ম করলে কিন্তু অনেকটাই কাজের সুবিধা হয় এবং তাড়াতাড়ি। আর সত্যি কথা বলতে কি আজকের কাজটা অনেকটা কায়দা মতো করেছি বলে না আমার সত্যি অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাজকর্মগুলো আজকে হয়ে গেছে, সত্যি অনেকটা তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে গেছে। আর অনেকটা সুবিধাও হলো, ঝপাঝপ কাজগুলো মিটিয়ে নিলাম। আমার কথা কি কাজ করো তারপর গিয়ে একটু রেস্ট করো তাও ভালো, কিন্তু এই কাজ ফেলে রেখে শুয়ে বসে থাকা আমার একদম পোষায় না। তো ওদিকে দেখো সব মেলে ঠেল দিলাম, দিয়ে এবার ঘর টরগুলো মুছবো। আর মোছা হলে একদম কমপ্লিট। তো এখন ঘড়িতে মোটামুটি 3টের মতন বাজে। যতই চেষ্টা করি একটু তাড়াতাড়ি কিন্তু হয় না, 3টে বেজেই যায় ঘড়িতে। তো 3টের মধ্যে 3:30টের মধ্যে আমার স্নান টানগুলো সমস্তই কমপ্লিট হয়ে যাবে। আর আজকে ঘরটা খুব ভালো করে মুছেছি, রোজই মুছি কিন্তু আজকে আমি একটু কোনা চিপা ধরে ধরে একদম খুব ভালো করে আজকে মুছেছি। আর আমাদের ঘরে এত ইঁদুরের উৎপাত, এত ইঁদুরের উৎপাত কী বলবো, মানে পটি করে করে শেষ করে দিচ্ছি ইঁদুর, আর আমি মুছতে মুছতে শেষ হয়ে যাচ্ছি। তো আজকে খাটের তলা দিয়ে বাইরে ভিতরে খুব ভালো করে মুছেছি। ওদিকে শাশুড়ি ঘর কিন্তু আগেই মুছে টুছে এসেছি, এসে আমার ঘরটা মুছলে একদম পুরো কমপ্লিট। আর ওদিকে তোমার আমার এই ঘর মুছে নিলে সামনের এই বারান্দাটা মুছবো, ব্যাস তাহলে আমার একদম কমপ্লিট হয়ে যাবে।
তো এই হলো কথা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।